স্বপ্ননীল কখনো আমার সাথে খারাপ আচরণ করেনি, কিন্তু তিথির মুখ থেকে এই কথাটা শুনে আমার গাটা কেমন যেন কাটা দিয়ে উঠলো। তাহলে কি ওদের এই সম্পর্কটা অনেক পুরনো? আমি বললাম, তিথি, ওর সাথে এসব কবে থেকে করছিস? তিথি চোখ মুছে বলল, তিথি আমি পারবো না কিছু বলতে বুবু, ওর সম্পর্কে কিছু বলতে পারবো না। এবার যা রাগ উঠলো আমার, আমি ওর গাল দুটো চেপে ধরে বললাম, আমি বলছি। তিথি কাঁদো কাঁদো গলায় বলল, তিথি ভাইয়া আমার জন্য তোমার ক্ষতি করুক তা আমি চাই না। তুই কি ভেঙে কিছু বলতে পারিস না? তিথি আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। তারপর বলল, তিথি আমি কিছু জানি না বুবু, আমি পালিয়ে যাব এখান থেকে, আজ রাতেই পালিয়ে যাব। তিথির কথা শুনে আমার খুব সন্দেহ হচ্ছিল স্বপ্ননীলের প্রতি। আমার এখন মনে হচ্ছে তিথি যে ভালোবাসা ওর প্রতি তা বোধহয় স্বপ্ননীল জোরপূর্বক আদায় করেছে, আর স্বপ্ননীল ওর ব্রেনে এমন কিছু ভয়ঙ্কর কথা ঢুকিয়ে দিয়েছে যার কারণে তিথি তার মুখ খুলছে না। কিন্তু যে করেই হোক ওর মুখ খোলাতেই হবে। ওর মুখ না খুললে যে আমার দু বোন ঘোর বিপদে পড়ব, সেই বিপদ থেকে যে কিছুতেই রক্ষা মিলবে না আমাদের। আমি এবার তিথির হাত দুটো আমার হাতের মুঠো এনে অনুনয় গলায় বললাম, তিথি তুই যদি কিছু লুকিয়ে রাখিস সেটা আমাদের দুজনের জন্যই খারাপ। প্লিজ সব কিছু খুলে বল, কিচ্ছু হবে না, বরং ভালো হবে আমাদের জন্য। বল তোর ভাইয়া কি তোর সাথে জোর করে এসব করে? তিথি কাঁদতে কাঁদতে বলল, তিথি ভাইয়া বলছে কারো কাছে বললে নাকি তোকে ডিভোর্স দেবে। তিথির মুখ থেকে এই কথা শুনে আমার চোখ অন্ধকার হয়ে আসলো। তবে কি তিথিকে ব্ল্যাকমেল করে এসব করছে স্বপ্ননীল? তিথি বলল, তিথি বুবু তুই ভাইয়াকে কিছু বলিস না, আমাদের তো কেউ নেই এই দুনিয়াতে, তোর পেটে সন্তান আছে। ভাইয়া যদি রেগে উল্টোপাল্টা কিছু করে তখন কি হবে? কথাগুলো শুনে আমার মাথায় কেমন জানি ভনভন করছে, শরীর অসাড় হয়ে আসছে, মনে হচ্ছে একটু পরেই আমি মরে যাব। তবুও নিজেকে শক্ত করে ধরে রাখলাম। তারপর তিথিকে বললাম, প্রথম কখন তোর সাথে এমন ও করেছে? তিথি কাঁপা কাঁপা গলায় বলল, তিথি জেএসসি পরীক্ষার আগে যখন কোচিং করতে যেতাম, রাত করে বাসায় হতো, তখন ভাইয়া আমাকে এগিয়ে আনতো, আমরা আসতাম রিস্কায়। একদিন খুব বৃষ্টি হচ্ছিল, রিস্কাওয়ালা তখন সামনে থেকে কাগজ দিয়ে আমাদের ঢেকে দেয়। তখনই কথাটা বলে তিথি থেমে যায়, অন্যদিকে তাকালো, ওর কপাল ঘামছে, শরীর থরথর করে কাঁপছে। আমি তিথিকে জড়িয়ে ধরলাম। তারপর বললাম, তারপর তিথি কান্না এসে যায় খুব। তিথি সেই কান্না মাখা কণ্ঠ নিয়ে বলে, তিথি ভাইয়া তখন আমার হাত দুটো মুঠো করে ধরলো আর বলে, তিথি তোমার এই বৃষ্টি ভয় করছে, ঝড় বৃষ্টি, তুমি খুব ভয় পাও তাই না? আমি হাত ছানিয়ে নিয়ে বললাম, ভাইয়া আমি এসব ভয় পাই না, কিন্তু মনে মনে ভয় পাচ্ছিলাম ভাইয়াকে। তারপর ভাইয়া কিছুক্ষণ চুপ থাকলো, আমার কাছে এসে একটু সরে গেল, কিন্তু কিছুক্ষণ পর একটা বজ্রপাত হতে ভাইয়া আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আমার মনে হচ্ছিল কেউ বুঝি আমার সাথে পাঞ্জা লড়ছে। আমি তখন ভাইয়ার কাছ থেকে ছুটতে গিয়ে ছুটতে পারিনি। ভাইয়া বলে, তিথি আমার খুব ভয় করছে। আমি ঝড় ভয় পাই, বজ্রপাত ভয় পাই। তারপর হঠাৎ তিথি আবারও থেমে গেল, তারপর ওন্না দিয়ে চোখ মুছল। কি মায়াবী ওর মুখ, ঠিক যেন জান্নাতে ফোটা কোনো এক ফুল। আমি ওর হাতটা শক্ত করে ধরে বললাম, ভয় পাস না বোন, আমার কাছে সব কিছু খুলে বল। আমার মাথা তখনও ঘুরছে, বমি উদ্বেগ হচ্ছে খুব। পেটে থাকা বাচ্চাটা বারবার লাফিয়ে দিচ্ছে, যেন সে পেট ছিঁড়ে পা বের করে এনে তার পাপিষ্ট পিতার কপাল ছুঁয়ে দিতে চায়। তিথি আবার বলতে শুরু করলো, তিথি ভাইয়া হঠাৎ করে আমার ওন্নার ভিতর হাত ঢুকিয়ে দেয়। আমি এবার তার হাতে খামচি দিয়ে ছুটতে চাইলাম, কিন্তু কাজ হলো না। সে সাথে অসভ্যতামি করতে শুরু করলো। আমি তখন শব্দ করে কিছু বলতে পারিনি, নিজের মান সম্মানে কথা ভেবে শুধু চুপি চুপি কাঁদছিলাম। ভাইয়া আমার কান্না দেখেও আমাকে ছাড়লো না। তারপর সেদিন যখন রিক্সা থেকে নামলাম আর রিক্সাওয়ালা চলে গেল, তখন ভাইয়া বলল, সরি তিথি, আমি একটু বেশি ভয় পাই, তুমি এসবে কিছু মনে করো না। আমি তখন ভাইয়ের সাথে কোনো কথা বলিনি, দৌড়ে ওর কাছ থেকে চলে এসেছিলাম বাসায়, কিন্তু তোমার কাছে কিছু বলিনি। ভাবলাম পরে যদি ভাইয়া অস্বীকার করে আর তোমার সাথে যদি খারাপ ব্যবহার করে, তাই ভাবলাম এর চেয়ে ভালো পড়াশোনা বন্ধ করে দেবো আমি। এবং এর পরের দিন আমি তোমাকে বলেছিলামও, বুবু আমি কোচিংয়ে যাব না, রাতে ক্লাস করতে ভালো লাগে না। তুমি তখন ভাইয়ের কাছে গিয়ে বলেছিলে আমি কোচিংয়ে যাব না। এই কথা শুনে ভাইয়া সেদিন রাগ দেখালো। সে বলল, আমি নিজেই তো ওকে কোচিংয়ে দিয়ে আসি, আবার কি নিয়ে আসি, তাহলে এত সমস্যা কোথায়? তখন তুমি আমাকে বলেছিলে তোর ভাইয়া তো তোকে নিয়ে আসে, গিয়ে সমস্যা নেই, তাহলে
কোচিং কর। আর মাত্র কয়েকদিন তো। তোমার এই কথাটা সেদিন আমার জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল। এরপর কি হলো তা শুনতে আর মোটেই ইচ্ছে হলো না আমার। স্বপ্ননীলের প্রতি আমার শরীরটা রি করতে লাগলো। কিন্তু তিথি নিজ থেকে আবার বলতে শুরু করলো, তিথি বুবু, সেই দিনের পর থেকে আমি আর রিস্কায় উঠতে চাইতাম না, কিন্তু ভাইয়া জোর করে আমাকে রিস্কায় তুলতেন আর অসভ্যতামি করতেন। একদিন আমি বাড়ির কাছে এসে ভাইয়াকে বললাম, আপনি কি চান, আমি আপনাদের বাড়ি থেকে পালিয়ে যাই বা মরে যাই? ভাইয়া এসে বলল, আমি জানি তুমি এই দুটির কোনোটিও করতে পারবে না, কারণ তুমি ভীতু। তোমার বোনকে নিজের চেয়েও বেশি ভালোবাসো। এখন একটা কথা বলি, কান খুলে শুনে রাখো। তুমি যদি আমার সম্পর্কে তোমার বোনের কাছে কোনোদিন মুখ খুলো, তখন আমি কি করব জানো? আমি চুপ করে রইলাম। তখন ভাইয়া বলল, ডিভোর্স দিব। ভাইয়ার মুখ থেকে এই কথা শোনার পর আমার পায়ের নিচ থেকে মাটি সরে যেতে লাগলো। আমার মাথা কেমন জানি ভনভন করে ঘুরতে লাগলো। আমি কিছু বলতে পারলাম না। ভাইয়া আবারও বলল, আমি যদি তোমার বোনকে ডিভোর্স দিয়ে দেই, তখন ভাবতে পারো তোমাদের জীবনটা কেমন হবে? তার চেয়ে তোমরা চুপ থাকাই ভালো। চুপ থাকলে তোমাদের দুটো লাভ, বোনের সংসার রক্ষা, তুমি আমার ভালোবাসা পাবে। তিথি, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি যা চাও আমি তোমাকে তাই দেব। কথাটা বলে ভাইয়া আমার দিকে এগিয়ে আসতে লাগলো আর আমি পিছনে যেতে লাগলাম। কিন্তু একটা সময় অবস্থা ভয়াবহ। আমি বাসার কাছে ছুটতে আসলাম আর মনে মনে আল্লাহকে ডাকতে লাগলাম, কিন্তু কপাল মন্দ হলে যায় হয়। কথাটা শেষ করতে তিথি আবারও কেঁদে উঠলো। কান্না করতে করতে ওর নাক মুখ দিয়ে কেমন জানি লাল হয়ে উঠছে। তারপর তিথি কান্নারত কণ্ঠে বলল, তিথি, বাসায় ফিরে দেখি তুমি আম্মা বাসায় কেউ নেই, পুরো বাসা খালি। সেদিন তোমার সেতু কাকার বাড়িতে গিয়েছিলে তার মায়ের মরা লাশ দেখার জন্য, আর সেই সুযোগে ভাইয়া আমার পিছনে দ্রুত এসে আমাকে ধরে ফেলতে চাইলো, কিন্তু আমি নিজেকে রক্ষা করে ওয়াশরুম ঢুকে গেলাম আর দরজা চেপে ধরলাম। কিন্তু ওর অসুরের মতো শক্তির সাথে কিছুতেই পেরে উঠিনি। এক ধাক্কায় দরজা খুলে ফেলেছিল আর আমাকে ধরে ফেললো। আমি তখন চোখের জল ফেলতে ফেলতে ভাইয়ার পায়ে ধরে গেলাম, কিন্তু সে আমাকে ছাড় দেয়নি। পাজা কালো করে ওখান থেকে আমাকে উঠিয়ে নিয়ে এসে ঘরের মেঝেতে আমাকে ফেলে দেয়। ঝুমঝুম বৃষ্টির ফোঁটা গড়িয়ে পড়ছে তিথির চোখ থেকে। তিথি কাঁদছে, ভীষণ রকম কাঁদছে। আমি ওর সাথে কেঁদে উঠলাম নিঃশব্দে নিভৃতে। তারপর এক টানে তিথিকে আমার বুকের সাথে এনে জড়িয়ে ধরলাম। তিথি আমার বুকের ভেতরে ছোট্ট একটা চুড়ি ছানার মতো গুটিসুটি মেরে রইল। ওর চোখে জলে আমার বুক ভিজে আসছে। আমি ওর পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বললাম, আমি ওর মুখ থেকে এমন কঠিন আবদার দুটো শুনে আমার ভেতরে কেমন যেন থমকে গেছে। আমি কি করব কিছু বুঝতে পারছি না। আমার পেটের সন্তান কি করে হুমকির মুখে ফেলে দেব, অথবা আমার বোনকে কিভাবে এই নষ্টের হাতে তুলে দেব? এর চেয়ে মরে যাওয়া অনেক ভালো। কিন্তু আমি মরে গেলে আমার বোনটার কি হবে? আর আমার পেটে থাকা যে পৃথিবী দেখেনি এক নিষ্পাপ শিশুর মৃত্যু হবে। স্বপ্ননীল মৃদু হেসে বলল, স্বপ্ননীল, এত না ভেবে চুপ করে লাইট নিভিয়ে শুয়ে পড়ো। আমি জানি তোমার রাজি না হয়ে কোনো উপায় নেই। ঘৃণার আমার শরীর বারবার গুলিয়ে যাচ্ছে। ওর হাত থেকে বাঁচার সবগুলো পথ বন্ধ করে দিয়েছে। আমি এখন কি করব? আম্মার কাছে বলতে গেলে যদি ছবিগুলো প্রকাশ করে দেয় তখন কি হবে? রাত বাজছে, অন্ধকার ও বিস্মাকা রাত। সেই রাতে একটা রাতজাগা পাখি খানিকক্ষণ পরপর মায়াবী গলায় ডাকছে। ওর ডাকে কান্না মাখা আছে। আচ্ছা, এই পাখিটা কি আমার মতো দুঃখ আছে? ওর সাথীটা কি আমার সাথে প্রতারণা করছে? না করার মতো কথা না। পৃথিবীতে শুধু মাত্র মানুষরা প্রতারক হয়, অন্য কোনো প্রাণী প্রতারক করে না। 3 দিন পরের কথা, আম্মা গেছেন সেতু কাকার মায়ের কুলখানিতে। আমার শরীর খুব খারাপ, তাই বিছানায় শুয়ে আছি। এই কয়টা দিন টানা কান্নাকাটি করায় মাথা ধরছে। এই মাথা ব্যথা নিয়ে বিছানা থেকে ওঠার বিন্দুমাত্র শক্তি নেই আমার নেই। তাই তিথিকে বললাম দুপুরবেলা আমার চুলায় ভাত রান্না করতে। তিথি গেল রান্নাঘরে হঠাৎ কি যেন পড়ার শব্দ হয়, তারপর গোমরানি, তারপর নিশ্চুপ, একেবারে কোনো শব্দ নেই। হঠাৎ করে এই শব্দ শুনে আমার ভেতরে হু হু করে কেঁপে উঠল। আমি তখন আমার গলার সমস্ত আওয়াজ দিয়ে ডাকলাম, তিথি। আমি, তিথি, এই তিথি। তিথি আমার ডাকে সাড়া দিল না। ভয়ে তখন আমার ভিতরটা স্তব্ধ হয়ে গেল। বিছানা থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে খাটের কোণাটায় এমন ব্যথা পেলাম, ব্যথায় একটা হাত দিয়ে বিছানা থেকে নামতেই মনে হচ্ছে মাথা ঘুরে পড়ে যাচ্ছে। হাঁটতে সামনে পা বাড়িয়েছি, কিন্তু মোটেই পা জ্বলছে না। পুরো শরীর থরথর করে কাঁপছে। সারা শরীর গুলিয়ে বমি আসছে, কিন্তু বমি হচ্ছে না। আমি এখন কিভাবে রান্নাঘর পর্যন্ত হেঁটে যাব? আমি চিৎকার করে আবারও ডাকলাম, তিথি। আমি, তিথি, তিথি বোন। আমার
তোর কি হয়েছে? তুই এখানে নেই? শব্দ হলো কিসের? পথের ওই কুকুরটা কি তোকে ধরে ফেলেছে? কিন্তু আমার চিৎকার আমার মুখ থেকে বের হয়ে দূরে আর গেল না। আমি ক্লান্ত হয়ে বিছানায় হেলে পড়লাম। আমার শরীর ঘামছে, প্রচণ্ড ঘামছে। কি করব এখন আমি? মনে মনে আল্লাহকে ডাকতে শুরু করলাম। আল্লাহ গো, তুমি আমার বোনকে রক্ষা করো, তুমি ছাড়া আর কেউ নেই আমাদের। আমি কান্না করছি। কান্না করতে করতে আমার বিছানা থেকে শরীরের সবটুকু শক্তি দিয়ে নিজেকে টেনে তুললাম। তারপর নিজের সবটুকু শক্তি সঞ্চার করে রান্নাঘরের দরজার কাছে গেলাম। রান্নাঘরে গিয়ে ভয়ঙ্কর দৃশ্য দেখতে তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। স্বপ্নের দুই ভাগ হয়ে পড়ে আছে রান্নাঘরের মেঝেতে। কাঁধ থেকে নিচের সবটা দেহটা আলাদা হয়ে গেছে মাথা থেকে। আর তিথি দেওয়ালের এক কোণায় হেলান দিয়ে বাগরুদ্ধ হয়ে বসে আছে আর খুলে ফেলা জামাটা বুকে জড়িয়ে ধরে আছে। ওর চোখ দিয়ে টুকটুক করে জল গড়িয়ে পড়ছে। এবার আমার হরহর করে বমি শুরু হলো। বমি করতে করতে আমার নাভিতে এক হাত চেপে ওপাশে তাকাতে দেখে আম্মা দাঁড়িয়ে আছে। ওনার হাতে তরকারি কাটার বটি। সেই বটি থেকে টুকটুক করে রক্ত গড়িয়ে পড়ছে মাটিতে। আর তিনি তখনও রাগে ফুঁকছেন বিষাক্ত নাগিনের মতো। আমি প্রচণ্ড ভয় পেয়ে চিৎকার করে উঠলাম। তারপর আম্মা হেঁটে হেঁটে আমার কাছে আসলো। তারপর হাতের বটিটা মেঝেতে ছুঁড়ে ফেলে আমার গালে ঠাস করে একটা চর বসিয়ে দিয়ে বলল, শাশুড়ি আম্মা, মেয়ে মানুষ হলে ভীতু হওয়া লাগবো? আর স্বামীর সব কিছু সহ্য করে স্বামীর দোষ গোপন করে রাখবো? এটা কোন শাস্ত্রের কথা? এই পুরুষ বহিনের মতো একটা মেয়ের শরীরে হাত লাগায়, জোর করে ইজ্জত মারে, সেই পুরুষ আসলে পুরুষ? সে হইল কাপুরুষ, নষ্ট পুরুষ। এই পুরুষ আমার ছেলে ভাবতেই ঘৃণা লাগছে। আমি যদি ওর জন্মের সময় জানতাম আমার সন্তান বড় হয়ে মা জাতিকে ধর্ষণ করবে, ইজ্জত নষ্ট করবে, তাহলে আমিও ওরে জন্মের পর গলা টিপে মারতাম। আমি কাঁদছি, প্রচণ্ডভাবে কাঁদছি, একজন আদর্শবান মায়ের মুখের দিকে তাকিয়ে। আম্মা আমার কাছে থেকে গিয়ে তিথিকে টেনে তুললেন। তারপর তাকে বুকের সাথে জড়িয়ে ধরে বললেন, শাশুড়ি আম্মা, তোরা ভয় পাইয়া লজ্জা পাইয়া আমার কাছে সব কিছু লুকাইছিস। কেন লুকাইছিস মা? জানি তো, এমনিতে সব কিছু যাই না গেছি। সন্তানেরা ভাবে না বুঝি মা কিছু টের পায় না, কিন্তু সন্তানেরা এটা জানে না যে আন্ধারাইতে বেলা সন্তান যখন ঘুমায় থাকে তখন তার গায়ে একটা মশা বসলে মা টের পায়। ঘুম থাকলে লাভ মাইরা জায়গা ওঠে, তারপর মশা মাইরা সন্তানের গায়ে হাত বুলিয়ে দেয়। আমি মা, তোদের দুজনের মা। এমন তোমার চোখ কেমন করে এড়িয়ে যাব তোদের সব কথাই তো শুনছি। তো আমি তো শুনছি তোরা ফিসফিস করে কইছিস, কিন্তু সেই কথা আমার কানে ঠিক বাজছে। আর আমি তখন থেকে সুযোগের অপেক্ষায় ছিলাম। একজন নারীর সম্মান রক্ষা করার জন্য আরেকজন নারীকে তার পাপী সন্তানের খুন করতে পারে, এইরকম মন মানসিকতা প্রত্যেক নারীর থাকা উচিত। আমি জানি নিজের হাতে আইন তুলে নেওয়া ভালো না, কিন্তু যে দেশের আইন বিচার ব্যবস্থার উপর নারীর ভরসা নাই, সেই দেশে আইন বিচার ব্যবস্থার জন্য অপেক্ষা না কইরা আমি আমার দুই মেরে এক নাতিকে মৃত্যুর মুখ থেকে ঠেলে দিতে পারি না। এইটা আমি খুন করেছি, অপরাধ। এর জন্য পুলিশ আমাকে জেলখানায় নিব আর আমার ফাঁসি হবো, কিন্তু এই ফাঁসির জন্য আমরা কোনো দুঃখ নেই। আমি তো পৃথিবীর মাঝে একটা নজির দেখাই গেলাম, পৃথিবীর জাতির বুকে সাহস জাগাই গেলাম। সব নারী তো আর আমার কথা শুনবে না, শুনতে পারবি তোরা দুইজন। শুনে রাখ আমার দুইটা কথা, নারী হয়ে জন্ম নেওয়া কোনো পাপ না, পাপ হইলে কোনো অত্যাচার সহ্য করা। এখন থেকে কোনো কুলাঙ্গার পুরুষ যদি তোদের দিকে হাত বাড়ায়, তাহলে সেই হাত বটি দিয়ে কাইটে দিবি, চিৎকার কইরা মানুষের কাছে জানাই দিবি এই শালা গুন্ডা লম্পট মা জাতির দিকে হাত বাড়ায়। পুরুষ মানুষ ভালোবাসলে তার জন্য জীবন দিয়ে দিবি, কিন্তু অত্যাচার করলে মুখ বুঝে সহ্য করবি না, সরাসরি আইনের কাছে যাবি। আইন যদি তোদের প্রশ্রয় না দেয় তাহলে নিজেই আইন তৈরি করে নিবি। মনে রাখবি, এই যে দেশের আইন তার নাগরিকের কাজে লাগে না, সেই আইন সচল না অচল। এই আইনের পাছায় লাথি দিয়া সচল করিতে হইব। কি পারবি না? আমি আর তিথি আম্মার মুখের দিকে রইলাম চাতকের মতো, যেন তার মুখ দেখার জন্য আমরা কত যুগ যুগ ধরে ব্যাকুল হয়ে আছি। চিরদিন তাকিয়ে যেন এ দেখা শেষ দেখা হবে না। কিন্তু নির্মম ভাগ্য, একটু পরে আম্মা আমাদের সামনে আর থাকবে না, থাকবে অন্ধকার বদ্ধ কুঠুরিতে। কিন্তু এমনও তো হতে পারে অন্ধকার জেলখানা আলোকিত করে মা আমাদের কাছে ফিরিয়ে আসবে। তারপর সে তার সেই আলোর জ্যোতি দিয়ে সারা দেশ আর সারা পৃথিবী আলোকিত করবে। আমার মনে হয় সত্যি সত্যি পারবে, যারা সত্য এবং সুন্দরের জন্য নিজেকে উৎসর্গ করে। সমাপ্ত। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।